সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল হাই ভোল্টেজ আরজিকর শুনানি। এই আরজিকর শুনানির জন্য দেশ বিদেশের একাধিক মানুষ এবং আপামর জনগণ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ এই একটা ঘটনা সময় এবং সমাজকে বহুদিন পর নাড়িয়ে দিয়েছে, যার ফলে আন্দোলনে নেমেছেন হাজার হাজার মানুষ। 27শে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতির এজলাসে, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রাথমিকভাবে জানিয়েছিলেন এই মামলা শুনানি হতে পারে 30শে সেপ্টেম্বর, যা এএনআই এবং সংবাদপত্র সংস্থা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রকাশ করেছিল। কিন্তু আজ পিটিআই জানিয়েছে এই মামলা পিছিয়ে 1 অক্টোবর অর্থাৎ অক্টোবরের 1 তারিখে প্রধান বিচারপতির এজলাসে শুনানি হবে এবং এরপরেই শুরু হয় রাজ্য রাজনীতির যে অস্থির ডামাডোল সেটি। কেন বলছি কথা এবং কেনই বা এই মামলা পিছিয়ে গেল এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরো ঘটনায় কি বললেন, সবই শোনাবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন, বিভিন্ন সংবাদপত্রে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে রাজ্যের আবেদনে এই মামলা পিছিয়ে গেছে। রাজ্য কি বলছে তা আমি আপনাদের নিঃসন্দেহে বলবো, কিন্তু মূলত এই মামলা পিছিয়ে যাওয়ার আবেদন করেছিলেন রাজ্যেরই একজন আইনজীবী আস্থা শর্মা, যাকে সুপ্রিম কোর্টের বিভিন্ন শুনানিতে কপিল সিব্বলকে অ্যাসিস্ট করতে আপনারা দেখেন। সুপ্রিম কোর্টের মামলার পেছনো এগোনোর সঙ্গে তিলোত্তমার তদন্তের কোনো সম্পর্ক নেই। সুতরাং সুপ্রিম কোর্টের মামলার পিছু বা এগুলো তাতে ডাক্তারবাবুদের ধর্মঘট এবং তাদের নিরাপত্তা বিষয় হয়তো আলোচনা হতে পারে, কিন্তু আসল যে বিষয় তা হচ্ছে তিলোত্তমার তদন্ত, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বহু মানুষ জানেন না, তাই তারা খুব উত্তেজিত। সুপ্রিম কোর্ট কোনো বিচার করবে না যে কি অপরাধী, সুপ্রিম কোর্ট বিচার করতে পারবে না যে কি সাজা দেয়া হবে। সুতরাং এটার সঙ্গে তিলোত্তমার তদন্তকে যারা গুলিয়ে ফেলছেন তারা গোটা বিষয়টাই অজ্ঞানতার পরিচয় দিচ্ছেন। আস্থা শর্মা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এই শুক্রবার অর্থাৎ 27শে সেপ্টেম্বর যেদিন মামলা হওয়ার কথা ছিল তার মায়ের একটি সার্জারি হতে পারে, অর্থাৎ মূলত পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার জন্য তিনি অনুরোধ করেন এই মামলা শুক্রবারের আগে কিংবা শুক্রবারের পরে যে কোনো দিন যেন করা যায় সেই ব্যবস্থা যেন সুপ্রিম কোর্ট দেখেন। মনে রাখতে হবে কপিল সিব্বল সহ একাধিক আইনজীবীরা এই মামলার সঙ্গে জড়িত থাকলেও মূলত আস্থা শর্মা কিন্তু এই রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিল অর্থাৎ স্থায়ী আইনজীবী, অর্থাৎ সমস্ত মামলার কাগজপত্র সমস্ত বিস্তারিতভাবে কিন্তু এই আইনজীবী কিন্তু এই বিষয়টিকে কন্ট্রোল করেন বা নিয়ন্ত্রণ করেন এবং তারই কাজ হলো কপিল সিব্বল সহ একাধিক আইনজীবী যারা সামনে লড়াই করেন তাদেরকে এই ইনপুটগুলো সরবরাহ করা। অর্থাৎ সুপ্রিম কোর্টে এত হাই ভোল্টেজ মামলাতেই যদি আস্থা শর্মার মতো আইনজীবী অনুপস্থিত থাকেন তাহলে নিঃসন্দেহে মামলার যে গতিবিধি তা কিন্তু ব্যাহত হতে পারে। তাই আস্থা শর্মা ব্যক্তিগত উদ্যোগে এই অবস্থানটি সুপ্রিম কোর্টে জানান। তখনই প্রধান বিচারপতি তাকে পরিষ্কারভাবে বলেন আপনি প্রকাশ্যে সকলের সামনে আপনার এই অসুবিধা বলবেন এবং সকলের সমর্থন হলে পরবর্তীকালে একটি তারিখ আমরা নির্ধারিত করব। মনে রাখতে হবে আস্থা শর্মা আবেদন করার সময় এটিও বলেছিলেন এই আবেদন কোনোভাবেই রাজ্যের আবেদন নয়, অর্থাৎ এই আবেদনটি রাজ্যের আইনজীবী হয়ে আস্থা শর্মার ব্যক্তিগত এক আবেদন এবং কার্যত এই আবেদনের জন্যই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এই মামলাটি একটু দীর্ঘায়িত করে 1 অক্টোবর লিস্টেড করলেন। তাই মনে রাখতে হবে রাজ্য বা রাজ্যের আইনজীবী যেই আবেদন করুক এই মামলাটি যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে এই আবেদন হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে, তাই সকল মিডিয়ায় কিন্তু এই খবরটি প্রচারিত হয় রাজ্যের আবেদনের ভিত্তিতেই কিন্তু এই মামলা দীর্ঘায়িত হয়েছে। কিন্তু এই মামলা পেছালেও এই যে তদন্ত প্রক্রিয়া যা কিনা সিবিআই করছে তা তারা কতটা সঠিক উপায়ে সঠিক সময় শেষ করতে পারবেন সেটি এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ রাজ্যের শুধু শাসক দল নয়, একাধিক বিরোধী দলের বাইরে বেরিয়েও আপামর জনগণ চাইছে এই মামলাটি খুব দীর্ঘ বা দ্রুততার সঙ্গে যেন শেষ করা হয়। এখানে প্রশ্ন আছে অনেক। আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, যারা বলছেন তারা জানেন না বিচার প্রক্রিয়া। তিলোত্তমার বিচার পাওয়ার জন্য তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। বুঝতে হবে তদন্তটা অনেক জটিল তদন্ত, এখানে খুনের কোনো প্রত্যক্ষদর্শী নেই এবং সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে। সেই জন্য সিবিআই কে অনেক ধৈর্য ধরে বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রয়োগ করে তদন্ত করতে হচ্ছে এবং এটা ভুলে গেলে চলবে না যে অনেক দিন জিজ্ঞাসাবাদের পর সিবিআই একজন কর্মরত অফিসার ইনচার্জ এবং প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছেন। বিষয়টা খুব হালকা নয়। আসলে অনেকেই তাড়াহুড়ো করে এই তদন্তটাকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছেন, তারাই হই হই করছেন।
তা না হলে সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে এই তদন্তের কোনো সম্পর্ক নেই, এটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কারভাবে মনে করেছেন এই মামলা পিছিয়ে যাওয়ার ফলে মামলা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু জয়েন্ট ডক্টরস যে অ্যাসোসিয়েশন বা ফোরাম তারা কিন্তু সুপ্রিম কোর্টে তীব্র বিরোধিতা করে বলেছিলেন এই মামলা যেন কোনোভাবেই পিছিয়ে দেওয়া না হয়। এই মামলার আইনজীবী করুণা নন্দী এবং বাংলা থেকে প্রতিনিধিত্ব করছেন সব্যসাচী চ্যাটার্জি, তারা দুজন মিলে বলেছিলেন এই মামলা কোনোভাবে যেন না পেছানো যায়। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মামলাটিকে পিছিয়ে 1 অক্টোবরই রেখেছেন। পরবর্তীকালে করুণা নন্দীও কিন্তু কার্যত মেনে নেন এবং তারা বলেনও সোমবার যদি এই মামলা শুনানি হয় করুণা নন্দীদের পক্ষ থেকে কোনো আপত্তির কোনো কারণ নেই। অন্তত আনন্দবাজার এই খবর কিন্তু ঢালাওভাবে প্রকাশ করেছে। পরবর্তীকালে এই মামলা পেছানোর ফলে বাম নেতা শতরূপ ঘোষ ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি একটি টুইট শেয়ার করে লিখেছেন যে রাজ্যই প্রথমে বলেছিল 7 দিনের মধ্যে এই তদন্ত প্রক্রিয়া শেষ হয়, অর্থাৎ মামলা পেছানোর জন্য তিনি সরাসরি কাঠগড়ায় তুলেছেন রাজ্যকে এবং রাজ্যই টেকনিক্যালি এই মামলার সময় চুরি করে নিচ্ছেন বলে একাধিক রাজনীতিবিদ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মন্তব্য করেছেন বা ধারণা পোষণ করেছেন। কিন্তু বলি এর সঙ্গে জড়িয়ে আছে একাধিক কিছু কথাবার্তাও। জনগণ এটাও বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন তুলছেন এই সুপ্রিম কোর্টের ডিএ মামলা, শিক্ষক দুর্নীতি মামলা একাধিক সময় দেখা গেছে মামলা দীর্ঘায়িত হতে বা পিছিয়ে যেতে। এত গুরুত্বপূর্ণ মামলা কেন সুপ্রিম কোর্ট পেছানোর আবেদনকে মঞ্জুর করলেন তা এখন বড় বড় আইনজীবীও কিন্তু নিঃসন্দেহে প্রশ্ন চিহ্ন তুলেছেন। দেখুন, আমরা তো কি তদন্তের কি গতি প্রকৃতি সে সম্পর্কে বিশেষ জানতে পারবো না, কিন্তু বিচারপতিদের যে শারীরিক ভাষা সেটা থেকে আমাদের বুঝতে হয়। তা থেকে আমার নিজের মনে হয়েছে তদন্ত ঠিক দিকে এগোচ্ছে, ঠিক পথে এগোচ্ছে এবং সেটাকে বেপুত করবার জন্য অনেকে অকারণ হইচই করছেন, তাড়াতাড়ি হোক এইসব বলছেন। এই তদন্ত তাড়াহুড়ো করলে পরে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যাবে, এটা বুঝতে হবে। দেখুন, এই মামলা পেছানোর সঙ্গে তদন্ত প্রক্রিয়া নিঃসন্দেহে কোনো যোগসাজশ নেই, তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কারভাবে জানিয়েছেন। পরবর্তীকালে শতরূপ ঘোষ এই স্বাস্থ্য দুর্নীতি নিয়ে একাধিক কথা বলেছেন। শুধু তাই নয়, আনন্দবাজারের মতো সংবাদপত্রে মৃতদেহের সঙ্গে দুর্নীতি করা হয়েছে বলে সরাসরি তারা অভিযোগ করে প্রতিবেদন প্রকাশ করেছে। এরপরই শতরূপ বলেন মৃতদেহ বা নিজের দেহ কারা ডোনেট করেন, যাদের পরলোকের প্রতি দায়ের থেকে পরবর্তী প্রজন্মের প্রতি বিজ্ঞানের প্রতি দায় বেশি থাকে, আর এই দায়িত্ববান কিছু ব্যক্তিদের মৃতদেহ নিয়েও এরা দুর্নীতি করলো। এবং দুর্নীতি মানে কি বলুন, ধরুন একটা টেবিল থেকে একটা টেবিলে একটা ফাইল যাবে, তাই নিয়ে দুর্নীতি। তা আমি সেটাকে বলছি না, সেটাকে ছোট করে দেখছি না, কিন্তু এই দুর্নীতিগুলো তো আমরা অভ্যস্ত ছিলাম। হ্যাঁ, বুঝেছি। একটা ক্ষেত্রে কোথাও একটা হাসপাতালের বেড পাওয়া নিয়ে দুর্নীতি, এগুলো তো আমরা পরিচিত ছিলাম। কিন্তু এখন এমনকি এই দুর্নীতির কথা শোনা যাচ্ছে যে হাসপাতালের মৃতদেহ একজন মানুষ নিজের বডি ডোনেট করেছেন। কে নিজের বডি ডোনেট করে বলুন তো? যে মানুষের কাছে কোনোরকম কোনো পরকালের লোভের থেকে পরের প্রজন্মের প্রতি দায়বদ্ধতা বেশি হয়, সে নিজের শরীরকে ডোনেট করে যায়। সে বলে যে আমাকে চিতায় তুলতে হবে না, আমায় কবর দিতে হবে না, আমার মুখাগ্নি করে মন্ত্র পড়তে হবে না, বরং আমার শরীরটাকে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগিও। সেই চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে তো তার আর কোনো লাভ হবে না, সে তো পৃথিবী থেকে চলে গেল। কিন্তু যারা পৃথিবীতে থেকে গেল তাদের যেন কোনো কল্যাণে আসতে পারে, এইটা ভেবে একজন মানুষ নিজের শরীরটাকে ডোনেট করে যান। সেই শরীরটাকে নিয়ে এরা পর্নোগ্রাফি শ্যুট করে। সুতরাং দুর্নীতি মানে এগুলো দুর্নীতি বলা যায় না, এগুলো বিকৃতি। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং বাস্তবিক একটা কথা বলেছেন শতরূপ, কিন্তু বক্তব্য হলো এই সকল দুর্নীতির হদিশ কি স্বাস্থ্য দপ্তরের কাছে ছিল না? এই সকল দুর্নীতির হদিশ কি স্বাস্থ্য দপ্তরের সচিব অবধি কখনো পৌঁছায়নি? এই প্রশ্নই কিন্তু তুলতে শুরু করে দিয়েছে সাধারণ মানুষ। পাশাপাশি ঠিক তখনই সুপ্রিম কোর্টের এই শুনানি পিছিয়ে যাওয়া আগুনে ঘি ঢালার মতো এই ঘটনাকে এক অন্য মাত্রা দিয়েছে বলে আমার মনে হয়। সুপ্রিম কোর্টে আগের দিন প্রধান বিচারপতি 6 দফা নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকারকে। প্রথমত তিনি বলেছিলেন নির্যাতিতার নাম এবং ছবি উইকিপিডিয়া থেকে অবিলম্বে কিন্তু মুছে ফেলতে হবে। দ্বিতীয়ত তিনি বলেছিলেন 12ই সেপ্টেম্বর প্রধান বিচারপতিকে চিঠি দেন নির্যাতিতার বাবা। সিবিআইকে সেই চিঠি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এবং তদন্ত প্রক্রিয়ার মধ্যে এই চিঠির গুরুত্ব মেরিট অনুযায়ী কিন্তু ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করতে হবে। তৃতীয়ত তিনি রাজ্য সরকারকে পরিষ্কারভাবে বলেছিলেন আগামী 2 সপ্তাহের মধ্যে জেলা শাসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সিনিয়র ডাক্তারদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে হাসপাতালে শৌচাগার ও সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। চতুর্থত মহিলা চিকিৎসকরা সেমিনার হলে বিশ্রাম নিতে গেলে তাদের বায়োমেট্রিক নেওয়া দরকার। নিরাপত্তার জন্য স্বাস্থ্য সচিবকে এ বিষয়ে পদক্ষেপ করতে হবে।
পঞ্চমত, এই ঘটনার ফলে হাসপাতালের পুরো সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। ফুটেজ নিয়ে যা সমস্যা তা মেটাতে হবে। তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে। ষষ্ঠত, তিনি বলেছিলেন জুনিয়র ডাক্তাররা যদি কাজে যোগদান করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। সম্ভবত এই 6টা দফা কাজ কতটা এগিয়েছে সে বিষয়ে রাজ্য পরবর্তী দিনে কিন্তু সুপ্রিম কোর্টে রিপোর্ট দিত। সেই রিপোর্ট দেওয়ার দিন সংখ্যাও কিছুটা পিছিয়ে গেল বলে মনে করছেন আইনজীবী মহল। সব মিলিয়ে এই আরজিকর ইস্যু যে নতুন বিতর্কের সৃষ্টি করলো, সেই বিতর্ক থেকে মুক্তি কিন্তু আমরা 1 অক্টোবরের আগে পাবো বলে মনে হচ্ছে না। যদিও বিকাশবাবু বলছেন এই মামলা সম্পূর্ণভাবে সিবিআই তদন্ত করছে। সিবিআই তদন্ত এখনো খুশি। সন্দীপ ঘোষের নারকা টেস্ট হওয়াতে নিঃসন্দেহে একটা বড় একটা পদক্ষেপ সিবিআই নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই তদন্ত কবে শেষ হবে সাধারণ মানুষের কাছে কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বিকাশবাবু সতর্ক করে যদিও বলেছেন ধৈর্য এখানে ধরতেই হবে, কারণ এই মামলায় খুনির কোনো প্রত্যক্ষদর্শী নেই। আর যে মামলায় যে অপরাধের যে অপরাধ প্রবণতায় কোনো প্রত্যক্ষদর্শী থাকে না, তখন কিন্তু সিবিআই বা তদন্তকারী সংস্থার কাজ হিমালয় পর্বত সমান কঠিন হয়ে যায়। তাহলে নিঃসন্দেহে সাধারণ মানুষের ধৈর্য ধরা প্রয়োজন। এবং সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া পিছিয়ে যাওয়া নিয়ে আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে বলবেন।